শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি কাদের ছাদ থেকে বল। হ্যাঁ, আজকের ভিডিওটা শুরু করছি রাখিদের ছাদ থেকে। তো কিছুক্ষণ আগের ব্লগটা শেষ করলাম। আজকে হচ্ছে রবিবার, সেই জন্য দেরি হয়ে গেল এই ব্লগটা শুরু করতে। তো যাই হোক, চলো রাখিদের ছাদে কেন এসেছি, এই দেখো সব পুরনো কাপড় নিয়ে চলে এসেছি, হচ্ছে কাঁথা পাতবো। আর দুষ্টু আর রাখি ওখানে বসে খেলবে। বড় মেয়েকে বললাম যে তুই চলে আয়, ওর এখনও খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি আগে। তো চলো ব্লগটা দেখতে থাকো কি করে আমি কাঁথা পাতি। আজকেও আমার ফার্স্ট টাইম পাতা, মানে আমার নিজে একা পাতা। এর আগে বাড়িতে ধরো আমি আর মাসি দুজনেই পেতেছি। তো আজকে যেহেতু প্রথমবার কীভাবে পাতবো একটু মানে এসে লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে যদিও ছাদ রয়েছে, কিন্তু ছাদ থাকলেও ছাদের ব্যবহারটা করতে পারি না, কারণ আমাদের সিঁড়িঘর নেই। সেই কারণেই লোকের বাড়িতে ছুটে আসা। আর এই শীতের মধ্যে মানে আমাদের বাড়িতে বারান্দাটায় কি বলো তো, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর যেহেতু বেলা বাজে এখন 2:30, তো সেই কারণে ভাবলাম যে রাখিদের ছাদে চলে আসি। ওদের ছাদে বেশ রোদও আছে, আর আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জায়গাটা যেহেতু ছাদে খোলামেলা, অসুবিধাও হবে না। তো আমি এখানে কাপড়টা পেতে নিচ্ছি, আর রাখি বলছে জেঠি তুমি এইটার মধ্যে বসো। এবার তোমরাই বলো তো, কাঁথা পাততে গেলে কি ওইটা প্লাস্টিকের মধ্যে বসে করা যায়? আমি বললাম না বাবা, বসবো না, আমার বসার কাজ না। আগে আর কি কাঁথাগুলো পাতার আগে যে কাপড়গুলো কালকে রাতে সেলাই করে রেখেছিলাম, সেগুলো আগে দেখো প্রথমে নিচে একটা কাপড় পেতে নিচ্ছি, মানে একটা কাপড় কেটে দুভাগ করেছি, মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি। কাঁথা যারা পাতো বা কাঁথা যারা সেলাই করো তারা কিন্তু জানো। তো তার ওপর দিয়ে আরও একটা কাপড় পেতে নেব। আর এই কাপড়টা হচ্ছে আমার পিসি শাশুড়ির। পিসিকে বলেছিলাম, পিসি তোমার যদি কোনো ছেঁড়া ফাটা কাপড় থাকে তাহলে আমাকে দিও, কাঁথা সেলাই করব। তো পিসি 3খানা কাপড় দিয়ে দিয়েছে, 3খানাই ভালো কাপড়। তো আমার যেহেতু আগে থেকেই কাপড় কাটা হয়ে গেছে, সেই কারণে ভেবেছিলাম যে না, এটাই দিই, আর পিসি যেটা দিয়েছে সেটা ভেতরটাই দিয়ে দিই। আর বড় মেয়েকেও বলেছিলাম যে তুই চলে আয়, কারণ একা একা কাপড় ধরে পাততে গেলে আরও দেরি হয়ে যাবে। তো ও এসেছে, ও আমার সঙ্গে আর কি কাপড়টাকে পেতে সাহায্য করবে। আজকের ব্লগের টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে হঠাৎ করে মন্দিরাদির সঙ্গে আমার কোথায় এবং কিভাবে দেখা হয়ে গেল। তো এই চ্যানেলটা যখন আমি শুরু করি, তখন আমি প্রথম দিকে আমার ভিডিও যারা ফলো করো, প্রথম দিকে আমি কিন্তু মন্দিরাদির বাড়িতে গেছিলাম, তাও প্রায় কিন্তু 1 বছর হয়ে গেছে। তো তোমরা চাইলে সেটা দেখতে পারো, আর না হলে আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিতে পারো। তো কিভাবে মন্দিরাদির সঙ্গে দেখা হলো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো আমি কাঁথাটা কিভাবে পাচ্ছি, নিজেও বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। কারণ এর আগে আমি বাড়িতে গিয়ে যখন কাঁথা পেতে আনতাম, মাসি পেতে দিত, আমি সঙ্গে থাকতাম। আর এবার আমি পুরো দায়িত্বটা নিলাম একটা কাঁথা পাতার। তো বড় মেয়েকে বললাম যে এইভাবে না ওইভাবে ধর। তো দেখো যেই কাপড়টা আমি ও মাঝখানে দেবো, সেই কাপড়টা আমি মাপ মতন নিয়ে আমি ছিঁড়ে নিলাম। আর বড় মেয়ে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, ওকে আমি বারে বারেই বলছি যে এই দিকটায় একটু ধর, একা একা তো হয় না। ও বুঝতে পারে না, ও এদিকে ছাদে এসেছে, ছাদে এর বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, ওর বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। তো ওকে আমি বলছি যে ঠিক করে কাপড়টা আমাকে আগে ধরে দে। আর ও বলছে যে না মা, আমার ঘুম পেয়েছে। যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের একটু শোয়া অভ্যাস, আর রবিবার দুষ্টুর বাবাও বাড়িতে রয়েছে, ও হয়তো এতক্ষণে শুয়েও পড়েছে। এদিকে দুষ্টুও খেলছে। দুষ্টু তো মোটেও বাড়িতে যেতে চাইছে না। আমি বললাম যে তুই আমার সঙ্গে এটা পেতে দিয়ে নে, তারপরে তুই দুষ্টুকে নিয়ে বাড়িতে যা, ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দিস। আর ওখানে রাখির মা বসে রয়েছে, ওখানে রাখির মা কয়েকটা জামা কাপড় মেলেছে আর রোদে বসে রয়েছে, দেখছে যে আমি কিভাবে কাঁথা পাতি। তো রাখির মাকে জিজ্ঞেস করলাম কিভাবে পাচ্ছি, দেখো তো ঠিক হচ্ছে কিনা। বলে আমি কখনো পাতি টাতি নিই, তুমি যেরকম পারো সেরকম করো। আর ওদিকে বড় মেয়েকে বলছি তোকে আমি বলেছি এখানে আসতে, আমার সঙ্গে একটু ধরে দিবি। ও এসে রাখির সঙ্গে দুষ্টুর সঙ্গে খেলার দিকে মানে ইসে হয়ে রয়েছে, মন দিয়ে রয়েছে। আমি বললাম যে এটা করে দিয়ে তারপরে তুই চলে যাস। তারপর দেখো এদিকে ওপরে একটা কাপড়, সেই কাপড়টাও পাতবো। তো ভেতরের কাপড়টা ঠিকঠাক করে যদি আমি টান টান করে না নিই, তাহলে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে। আর প্রথম যেহেতু করছি, বুঝতেও পারছি না, চোখে দেখা একরকম আর নিজে হাতে করাটা একটু হলেও অন্যরকম, তাই না? আর চোখে দেখা কাজ করতে দেরি হলেও বা সমস্যা হলেও সেটা কিন্তু আস্তে আস্তে ঠিকই হয়ে যায়। তো দেখো নিচের কাঁথা, মানে কাঁথার একদম নিচের কাপড়টা আর মাঝখানের কাপড়টা পেতে নিয়ে তারপরেই ওপরের কাপড়টা পেতে নিচ্ছি। আর আমার নিচে যেই কাপড়টা দিয়েছি সেই কাপড়টা
প্রায় 6 বছর হয়ে গেল ওই কাপড়টার বয়স। আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধের কাজে আমি বোধহয় ওই কাপড়টা প্রথম আর কি পরেছিলাম। আর তোমরা জানোই যে কাপড় খুব একটা আমার পরা হয় না, সেই কারণে কাপড়গুলো এরকম দেখো নতুনই রয়েছে। আর এই ওপরের এই কাপড়টা আমি যখন কিনেছি তখন আমার দুষ্টু 4 মাসের পেটে, তখন কিনেছিলাম। তো এই কাপড়টাও বেশ চুটিয়ে আমি কাপড়টা পরেছি, যেহেতু বাটি প্রিন্টের কাপড় আমার খুব ভালো লাগে পরতে। দেখো পেতে নিয়েছি, এবার শুধু হচ্ছে সেলাইয়ের কাজ। তো চলো সেলাই শুরু করি। তো দেখো সুইয়ের মধ্যে সুতো ভরে নিয়েছি, আর প্রথমে আগে 4-5টা মেরে নিতে হয়, সেরকমভাবে 4-5টা আগে মেরে নিচ্ছি। জানি না আজকে কাঁথাটা কত দূর কি সেলাই করতে পারবো। দুজন হলে পরে সুবিধা হয়, ওরও মেয়ে অতটা বোঝে না, আর বেশিরভাগ সময় আমি বাড়ি থেকে আর কি কাঁথা পেতে নিয়ে আসি। তো দেখি চেষ্টা করে, তাই না, চেষ্টা করলে তো মানুষ নাকি সব কিছুই পারে। আমাদের বাড়িতে যখন আমি কাঁথা পাততে মানে যাই না, তখন হচ্ছে কি বলো তো, আমাদের গোয়াল ঘরে কাঁথা পাতি। তো গোয়াল ঘরটা অনেক বড়, যেহেতু গরু এখন নেই, গোয়াল ঘর পুরো পরিষ্কার এক সাইডটা, তো ওইখানটায় আর কি কাঁথাটা পাতি। পেতে তারপরে হচ্ছে 4-5টা আগে সেলাই করে নিই, মাসিও সঙ্গে সঙ্গে সেলাই করে। আর তারপরে মাঝখান দিয়ে 4-5টা সুতো নেওয়ার পর আর কি তারপরে সেটাকে ভাঁজ করা যায়, না হলে কি বলো তো ভাঁজ করতে অসুবিধা হয়। ওই যে ওই কোণাটা দেখছো, ওই কোণা থেকে ধরে একদম এই চারি কোণাটা এরকম করে মারতে হবে, এই যে এরকম করে 4 কোণাটা মারতে হবে আগে। তো দেখো শুরু করে দিয়েছি সেলাই করা, তো চলো আগে সেলাই করতে থাকি। তো চলো এবার আমি বলি, হঠাৎ করে মন্দিরাদির সঙ্গে আমার কোথায় দেখা হলো। তো মন্দিরাদির বাড়িতে তো এর মানে আগে গিয়েছি, তোমাদেরকে তো প্রথমেই বললাম। তো মন্দিরাদি রিসেন্ট কোচবিহার থেকে ঘুরে এলো। তো ভিডিওগুলো খুব ভালো লাগে, মানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের ভিডিও না সত্যি খুব ভালো লাগে। প্রকৃতির একটা অন্যরকম ছোঁয়ায় যেন থাকে পাহাড়ি অঞ্চলে, তাই না? তো এই ভিডিও দেখার পর বলে না যে মানুষ যেটা দেখে যেটা ভাবে স্বপ্নতেও কিন্তু সেটা মানুষ ভাবে বা দেখে, তাই না? আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। মানে আমি জানি না হঠাৎ করে কেন মন্দিরাদিকে স্বপ্নে দেখলাম, যে দেখি আমি মন্দিরাদির বাড়িতে গেছি, গিয়ে দেখি মন্দিরাদি বাড়িতে নেই। বা আবার এক এক সময় এক এক দিন দেখি মন্দিরাদির বাড়িতে গেছি, আমাদের সঙ্গে বাজে ব্যবহার করলো, এটাও দেখি। কিন্তু আসলে মানুষটা তো সেরকম নয়, তাই না? মানে যেরকম ভাবে মানুষ সেটাই স্বপ্ন দেখে, আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। হঠাৎ করে দেখি মন্দিরাদির বাড়িতে গেছি। তো জানি না কবে আবার যেতে পারবো, আর যদি যাই সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ ভালো লাগে, বেশ মানে হাসি খুশি মেয়েটা, সত্যি আমার খুব ভালো লাগে। আর আগের ব্লগগুলো আরও বেশি ভালো লাগতো, রিসেন্ট ব্লগ অত খুব একটা ভালো লাগে না। মানে মন্দিরাদি যখন নতুন বাড়ি করবে বা বাড়ি হয়নি ওই টাইমের যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো বেশ ভালো লাগতো। মনে হতো যে না, ওই ভিডিওগুলোর মধ্যে একটা প্রাণ আছে। কিন্তু এখনকার ভিডিও কেমন যেন একটু অলসতায় ভরা, সেই কারণে এখন ভালো লাগলেও খুব একটা যে ভালো লাগে সেটাও বলবো না। তবুও মাঝে মধ্যে দেখি, যে দেখি না তা না, মাঝে মধ্যে মন্দিরাদির ভিডিও কিন্তু দেখি। কারণ কি বলো তো, সব ভিডিও যে খারাপ লাগে তা নয়, কিছু কিছু ভিডিও আছে যেগুলো সত্যিই খুব ভালো লাগে। তো দেখো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার কিন্তু কাঁথাটা প্রায় সেলাই হয়ে যাচ্ছে। আর এই পাশটা মেরে নিলেই মোটামুটি কিন্তু আমার 4-5টা মারা হয়ে যাবে। সেলাই করতে করতে আরও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে সুইয়ের আগা আঙুলের মধ্যে ফুটে যায়। তো আমি কি করি, একটা যে আঙুলটায় ফোটে সেই আঙুলটায় কাপড় জড়িয়ে নিই, বা একটা কি বলে ওটাকে, আঙুলের মধ্যে কাপড় জড়িয়ে, তাহলে আর হয়তো আঙুলে ফুটবে না। তো সেটা হয়তো আর আজকে হবে না, আজকে এমনিতেই মানে বেলা একদম শেষ, মানে কোনো রকমে কাপড়টা মানে সেলাই করে নিচ্ছি যাতে কাপড়টা ভেতর থেকে খুলে না যায়। এত তাড়াহুড়ো করছি, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। কোনা হলো, এবার এক কোনার কাপড়টা এই যে বাড়তি হয়েছে, এটাকে কেটে তারপরে সেলাই করতে হবে। যখন কালকে রাত্রে কাপড়গুলো মেপেছিলাম, তো সব কাপড়ের মাপ তো একরকম হয় না, কোনো কাপড়ে বহরে একটু ছোট হয়, কোনো কাপড়ে বহরে মানে একটু বেশি হয়। তো সেই কারণে এই উপরের কাপড়টা হয়ে গেছে বড়। তো চলো 3 কোনাটা সেলাই করে তারপরে মাঝখান দিয়ে সেলাই করব।
ঘড়িতে এখন বাজে প্রায় 5টা, আর বাইরের পরিবেশটা তোমরা দেখো, পুরো সন্ধে হয়ে গেছে। মানে এত ঠান্ডা লাগছে, সোয়েটারও এখানে আনিনি, আর এসেছিলাম তো অনেকটা বেলা থাকতে, তো তাড়াতাড়ি করে আর কি কাপড়টা গুছিয়ে নিচ্ছি, কোনো রকম আটকিয়ে নিয়েছি চারিপাশটা মাঝখান দিয়ে। আর দেখো আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি যাতে আর কি ভেতরে কাপড়টা সরে না যায়, সরবেও না, সেইভাবেই সেলাই করে নিয়েছি। তো চলো এবার হচ্ছে গুছিয়ে নিয়ে বাড়িতে যাব। আর মানে কাঁথাটা পেতেছি তখন ইটগুলো আর কি চাপা দিয়ে নিয়েছিলাম যাতে কাপড়টা সরে না যায়, সেই ইটগুলোকেও দেখো জায়গা মতন রেখে দিয়ে নেব, কারণ লোকের বাড়ির জিনিস তো, যেরকম ছিল সেরকমটা রেখে না গেলে হয়তো সেটা বাজে দেখাবে, তাই না? তো এখানটায় গুছিয়ে নিয়ে নিলাম, আর এই যে কাঁথাটাকেও ভাঁজ করে নিলাম, আর সুতো টুতো যা আছে সব কিছু এখন গুছিয়ে নিয়ে নেব। তো চলো সন্ধে হয়ে গেছে, বেশি কথা না বলে বাড়িতে যাই এবার। ব্লগটা শুরু করেছিলাম কত বেলা থাকতে, আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, ছবিটাও ঝাপসা হয়ে গেছে। তো চলো মোটামুটি কাঁথাটা সেলাই করে নিয়েছি, কাপড়টা মেরে নিয়েছি চারিদিক দিয়ে, খোলার ভয় নেই। তো চলো আজের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভীষণ কষ্ট হয়ে গেছে গো, আজকে দুটো ব্লগ সেই সকাল থেকে শুরু করেছি। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানিও। পুরো অন্ধকার, মুখটা পুরো ঝাপসা লাগছে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। সবাইকে গুড নাইট এখনই বলে দিলাম।